আমরা এই দিবসে রাজশাহী থিয়েটার ও ভোর হলোর পক্ষ থেকে একটি নাটক আপনাদের সামনে উপস্থাপন করব, প্রসন্ন প্রকৃতি। এবং আজকে এই দিনে আমরা প্রসন্ন প্রকৃতি নাটকটির যিনি নাট্যকার আছেন তাকে এই মঞ্চে সম্মানিত করতে চাই। সেলিম আল-দ্বীন সম্মাননা স্মারক তার হাতে তুলে দিতে চাই। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রসন্ন প্রকৃতি নাটকের নাট্যকার, যাকে বলা যায় শব্দ জাদুকর, দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সাথে মঞ্চে আসবেন নাট্যজন মলয় ভৌমিক। সেলিম আল-দ্বীন স্যার সম্পর্কে বলতে গেলে অল্প কথায় বলা যায় না। রবীন্দ্র যুগের পরবর্তীতে বর্তমানেও তিনি শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত আছেন এপার বাংলা এবং ওপার বাংলায়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক এবং নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা, আর সেখানেই তিনি অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন। তিনি মারা গেছেন আজকের দিনে 14ই জানুয়ারি 2008 সালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়েছে। এই বিশাল একজন ব্যক্তি বাংলাদেশের, তার সম্মাননা স্মারক আমার মতো একজন ক্ষুদ্রই বলা চলে ব্যক্তি যে পাবো এটা আমি ভাবতে পারিনি। সেজন্য রাজশাহী থিয়েটারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। চিরদিন এই আনন্দঘন মুহূর্তটা আমার মনে থাকবে। তৎসঙ্গে আমার স্নেহাস্পদ ছাত্র কামাল, নিতেজা এবং সর্বজন শ্রদ্ধেয় নাট্যগুরু মলয় স্যারকে আমি প্রণাম জানাই। আর যারা দেখছেন সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কথা শেষ করছি। ধন্যবাদ। যারা আমার নাটক করছো তোমাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। এই নাটকটা অনেকবার হয়েছে, অনেকবার এরাও করেছে, আমরাও করেছি, আমিও করেছি, আজকেও দেখবো ভালো করে। এবং এরা যে রাজশাহী থিয়েটার যে নাটক নিয়েই আছে আমি বিস্মিত হই আর কি। এটা ধন্যবাদ সবাইকে। উপর বক্তৃতা শুনবো নাট্যজন মলয় ভৌমিকের কাছে। সুধীমণ্ডলী, অত্যন্ত প্রতিকূল আবহাওয়া, যথেষ্ট শীত, এর মধ্যে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা নিশ্চয়ই সেলিম আল-দ্বীনের মতো একজন নাট্যকারকে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। রাজশাহী থিয়েটার আয়োজিত আজকের এই সেলিম আল-দ্বীন প্রয়াণ দিবসের অনুষ্ঠানে আমি প্রথমেই বাংলা নাট্যের শিকড় সন্ধানী নাট্যকার সেলিম আল-দ্বীনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা জানি যে এই বক্তব্যের পরে এখানে আজকে যিনি সেলিম আল-দ্বীন সম্মাননায় ভূষিত হলেন আমাদের অগ্রজ নাট্যজন শ্রী দ্বিজেন ব্যানার্জি,
তারই লেখা নাটক প্রসন্ন প্রকৃতি মঞ্চস্থ হবে। রীতি অনুযায়ী একটি নাটকের মঞ্চায়নকে সামনে রেখে লম্বা চওড়া বক্তৃতা দেওয়ার রেওয়াজ নেই। সেটি আমরা যারা থিয়েটারের লোক আমরা ভীষণভাবে মেনে চলি, কেননা সেটি নাট্যশিল্পের প্রতি একটা অশ্রদ্ধা সামিল হয়। কেননা নাটকই তো সব কথা বলে দেয়। তবু যেহেতু সেলিম আহমেদের মতো মানুষের আজকে প্রয়াণ দিবস, 16তম প্রয়াণ দিবস, তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই কিছু শব্দ এখানে উচ্চারণ করব। নিশ্চয়ই মনে রাখবো এই আলোচনা দীর্ঘ হবে না। এটি দীর্ঘ করা যায়, সেটি করলে নাটকের প্রতি অবিচার হবে। সেলিম আহমেদ আমাদের অগ্রজ, কিন্তু বন্ধু ছিলেন। 1949 সালে জন্ম, 2008 সালে মৃত্যু, অর্থাৎ 59 বছর বয়সে বলা যায় যে অকালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি স্বল্পজীবী, কিন্তু তার যে কর্ম, সেই কর্ম কখনোই স্বল্পজীবী নয়, সেটি অনেক দীর্ঘ কাজ। এবং আমি মনে করি যে দীর্ঘদিন বাংলা ভাষা ও সংস্কৃতি যতদিন টিকে থাকবে, সেলিম আহমেদও আমাদের মাঝে টিকে থাকবেন। সুতরাং তার দেহের মৃত্যু ঘটেছে, তার মস্তিষ্ক বা চিন্তা জগতের বা তার সৃজন কর্মের মৃত্যু কখনোই ঘটবে না। স্বাধীনতা উত্তর সময় সেলিম আহমেদ তার গবেষণাই শুরু করেন, শিকড় সন্ধানী গবেষণা। এই যে তার শিকড় সন্ধানী গবেষণা, সেটি একটি ভুল ধারণা বা মিথ হয়ে গেছে যে এই শিকড় সন্ধানের কাজ সেলিম আহমেদ নিজে প্রথম শুরু করেছেন। এটি ঠিক নয়। আমাদের বন্ধু বলি, অগ্রজ বন্ধু বলি জানি, তিনি নিজেও সেটি কখনো দাবি করেননি। এটি করলে আমরা তার যে পূর্বসূরি যারা রয়েছেন, সেই পূর্বসূরিদের চিন্তার প্রতি অবিচার করব। আমাদের একটু জেনে রাখা ভালো যে এই দেশটি বা এই ভূখণ্ড, এই উপমহাদেশে ব্রিটিশ সরকার 200 বছর শাসন করেছিল। তার মধ্যে প্রায় 100 বছর হচ্ছে ব্রিটেনের একটি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারাই একটি কোম্পানি এইরকম বিশাল একটি ভূখণ্ড, যার সাংস্কৃতিক বৈচিত্র্য অপার, নানা ভাষা, নানা জাতিসত্তা, সেই মানুষগুলোকে তারা একটি বেনিয়া কোম্পানি, ব্যবসায়ী কোম্পানি শাসন করে চলেছে। আমরা জানি যে পরবর্তীতে সরাসরি ব্রিটেনের রানীর শাসনের অধীনে চলে যায় এই উপনিবেশটি। এই সময়ে অর্থাৎ ব্রিটিশ উপনিবেশকালে ব্রিটিশ শাসকরা তারা আমাদের এই অঞ্চল, বিশেষ করে বাংলার যে স্বর্ণখনি, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, নাট্য, এই নাট্য কথাটা ব্যবহার করছি, সঙ্গীত, নৃত্য এবং মঞ্চের যে কোনো পারফরমেন্সকে উদ্দেশ্য করে এই সব কিছুর সমন্বয়ই হচ্ছে নাট্য। এই সমৃদ্ধ নাট্যকে প্রায় নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল, সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এটি দেশকে শাসন করতে হলে ওই জায়গাতেই আগে হাত দিতে হয়, যেটি আমরা পাকিস্তান আমলেও দেখেছি যে তারা আমাদের ভাষার উপরে কীভাবে হামলে করেছিল। তারা এখানে রবীন্দ্রসঙ্গীত চর্চা
নিষিদ্ধ ঘোষণা করেছিল বা রবীন্দ্র চর্চা নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং নজরুলকে বিকৃত করা হয়েছিল। এগুলো যারা শোষণ করতে চায় তাদের একেবারে অবধারিত প্রশাসনিক ব্যাকরণের মধ্যে পড়ে। ব্রিটেনও তাই করেছে। আমি যদি একটু তাদের এই যে সাংস্কৃতিক আগ্রাসন, সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞের একটি ছোট্ট কথায় প্রকাশ করতে চাই, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে ব্রিটিশ, আমরা সাধারণভাবে জানি যে তারা একটা কেরানি কুল তৈরি করতে চেয়েছিল, যে তারা বড় পদে যাবে না, ওই খাতায় হিসাব নিকাশ লিখতে পারবে কোন রকম, এরকম একটা শ্রেণী তাদের দরকার। আর এখানকার যারা জোরদার এবং জমিদার, তারা তো ব্রিটেনের শাসকদের পদলেহন করে বেরিয়েছে, তাদের নিয়ে একটা বাবু কালচার তৈরি হয়েছিল, যাদের কাজ ছিল কেবলমাত্র ব্রিটিশ শাসক তথা ইংরেজ শাসকদের মশায়েরি করা। এই মশায়েরি যখন চলছে, একদল বাবুর আর একদল কেরানি যখন তাদের অফিসের কাজকর্ম, খাতায় হিসাব নিকাশ লেখার কাজ চালিয়ে দিচ্ছে, এই সময়ে তারা এই ভূখণ্ডে যে শিক্ষা নীতির কথা ভেবেছিল, তার যে দর্শন বা ফিলোসফি, সেটা ছিল এই, বিশেষ করে বাংলার ক্ষেত্রে, যে বাঙালিরা জন্মগতভাবে এবং গায়ের রঙে বাঙালি হবে। আমি আবার বলছি, বাঙালিরা জন্মগতভাবে বা জন্মসূত্রে এবং গায়ের রঙে বাঙালি হবে, কিন্তু তাদের মস্তিষ্কে থাকবে বা তাদের চিন্তায় থাকবে হচ্ছে ইউরোপ। অর্থাৎ আমাদের এই অঞ্চলের যে প্রাচীন কাল থেকে চলে আসা দর্শন, সমন্বয়বাদী চিন্তা, সেই মধ্যযুগের কবির বিখ্যাত ভাষ্য সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই, বরুচন্দ্রদাস যে বিখ্যাত কথাটি বলেছিলেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নেই। এই যে বিশাল চিন্তা, এই যে আদর্শ, এই যে দর্শন, এই দর্শনকে তারা আঘাত করতে চেয়েছিল, যে এইসব দর্শনকে তারা বিকৃত ইতিহাস রচনার মধ্যে দিয়ে প্রমাণ করতে চেয়েছিল যে এদেশে কোনো অগ্রসর চিন্তার ধারক কেউ নেই। অথচ আমরা জানি যে পরবর্তীকালে আমাদের সোনার খনি কিন্তু খনন করে সামনে তুলে আনা হয়, তখন আমরা দেখতে পাই যে আমাদের অলঙ্কার শাস্ত্র, আমাদের জ্যোতিষ